সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী যখন পদত্যাগ করলেন, তখন এ নিয়ে বেশ আলোচনা সমালোচনা চলছে। নানান গুঞ্জন চলছে, পর্দার আড়ালে কি খেলা চলছে সেটা নিয়েও কথা হচ্ছে। ইতিমধ্যেই এই ঘটনার বেশ কিছু রিপোর্ট আমাদের সামনে এসেছে। কিন্তু যখন দীপেন দেওয়ান পদত্যাগ করলেন, প্যারালালি সংবাদ মাধ্যমে আরও দুটি রিপোর্ট এসেছে। সেটি হলো মন্ত্রিসভায় বড়সড় পরিবর্তনের রিপোর্ট। একটি রিপোর্ট করেছে দ্য ডেইলি ক্যাম্পাস এবং আরেকটি রিপোর্ট করেছে দেশ রূপান্তর। দুটি রিপোর্টে স্পষ্টত বলা হচ্ছে 5টি মন্ত্রণালয়ে নতুন মন্ত্রী প্রতিমন্ত্রী আসতে যাচ্ছে। দেশ রূপান্তর বলছে 5 থেকে 8টি মন্ত্রণালয়, আর ডেইলি ক্যাম্পাস বলছে 5টি মন্ত্রণালয়। এই মন্ত্রণালয়গুলোতে কারা আসছেন, কোন জেলা থেকে মন্ত্রী প্রতিমন্ত্রীরা এই মন্ত্রণালয়গুলোতে আসছেন, সেসব নিয়ে কথা বলবো। দীপেন দেওয়ান নিয়েও একটু কথা বলবো। শুরুতেই বলা দরকার ডেইলি ক্যাম্পাসের রিপোর্টটা নিয়ে। ডেইলি ক্যাম্পাসের রিপোর্টের হেডলাইনই করা হয়েছে শেখ রবিউল আলমকে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় থেকে সরিয়ে দেওয়া হচ্ছে। তারা ইংরেজিতে এই রিপোর্টটা করেছে। সেই রিপোর্টের হেডলাইনই ছিল সড়ক পরিবহন মন্ত্রণালয় থেকে শেখ রবিউল আলমকে সরিয়ে দেওয়া হচ্ছে। শুধু সেটি না, তার অধীনে যে 3টি মন্ত্রণালয় রয়েছে সেখান থেকেও আরও একটি মন্ত্রণালয় থেকেও তাকে সরিয়ে দেওয়া হবে। তাকে যে কোনো একটি মন্ত্রণালয়ে রাখা হতে পারে, সেটা সম্ভবত নৌ পরিবহন মন্ত্রণালয়। ওই 3টা মন্ত্রণালয়ের মধ্যে সবচেয়ে দুর্বল মন্ত্রণালয়ে রাখা হতে পারে, এরকম আলোচনা শোনা যাচ্ছে। ডেইলি ক্যাম্পাসের যে রিপোর্ট, সেই রিপোর্টে তারা বেশ কয়েকজনের নাম উল্লেখ করেছে এবং দেশ রূপান্তরে জেলার নাম উল্লেখ করেছে। কোন জেলা কোন বিভাগ থেকে মন্ত্রী প্রতিমন্ত্রী আনা হচ্ছে সেসব নিয়ে কথা বলা হয়েছে। তা আমি আগে একটু দেশ রূপান্তরের বিষয়টা নিয়ে কথা বলি। তারা আসলে কোন কোন জায়গা থেকে মন্ত্রী প্রতিমন্ত্রী আসছে, যে ইঙ্গিত দিয়েছেন সেটা নিয়ে একটু কথা বলি। দেশ রূপান্তরে প্রথম যে ব্যক্তির ইঙ্গিত দেওয়া হচ্ছে যে যিনি নতুন করে মন্ত্রিসভায় আসতে পারেন, মন্ত্রী পরিষদে আসতে পারেন, তিনি হলেন নারায়ণগঞ্জের একজন তরুণ এমপি। এই তরুণ এমপি বলতে কে আমরা জানি, নারায়ণগঞ্জ 2 আসনের এমপি নজরুল ইসলাম আজাদ। এবং এই রিপোর্টে বলা হচ্ছে প্রধানমন্ত্রীর খুব কাছের হিসাবে তিনি পরিচিত। তিনি ঢাকা জেলা বিএনপির সম্ভবত সহ সাংগঠনিক সম্পাদক, এরকম কিছু একটা, ঢাকা জেলা বা ঢাকা বিভাগীয় বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক এরকম কোনো একটি পদে আছেন বা সাংগঠনিক সম্পাদক পদে আছেন। নরসিংদী থেকে আরও একজনকে মন্ত্রিসভায় দেখা যেতে পারে। দেশ রূপান্তর যে রিপোর্টটা করেছে তারা সংশ্লিষ্ট সূত্র অনুযায়ী, এবং তারা বলছে যে তারা অফিসিয়ালসদের সঙ্গে কথা বলেছে, সেই জায়গা থেকে তারা বলছে নরসিংদী থেকে আরেকজন আসতে পারে। সেটা সম্ভবত আব্দুল মঈন খান, বিএনপির স্থায়ী কমিটির সদস্য। নেত্রকোনা থেকে একজন আসতে পারে। নেত্রকোনা থেকে কে আছে? লুৎফুজ্জামান বাবর কি আসতে পারেন? তিনি নেত্রকোনা 4 আসনের এমপি। সেখানে আরও 3জন এমপি আছেন, সেসব নিয়েও সেখান থেকেও আসতে পারে যে কেউ, তবে লুৎফুর বাবরের নাম শোনা যাচ্ছে। বৃহত্তর ময়মনসিংহ থেকে একজন নারী এমপির নাম মন্ত্রী হিসাবে বেশ আলোচনায় রয়েছে। বৃহত্তর নোয়াখালী জেলার একজন সিনিয়র বিএনপি নেতাকেও তারেক রহমানের মন্ত্রিসভায় শিগগিরই দেখা যাওয়ার সম্ভাবনা আছে। নোয়াখালী যেহেতু আমার জেলা, সেখান থেকে কে আসতে পারেন? কেউ বলছেন জয়নাল আবেদিন ফারুক, কেউ বলছেন বরকতুল্লাহ বুলু। সবচেয়ে যে নামটি বেশি শোনা যাচ্ছে সেটি হচ্ছে বরকতুল্লাহ বুলু। সম্ভবত তিনি মন্ত্রিসভায় আসতে পারেন। খুলনা থেকে একজন আসতে পারেন, ঢাকা থেকে একজন আসতে পারেন। ঢাকা থেকে যিনি আসতে পারেন তিনি সম্ভবত খন্দকার আবু আশফাক কিংবা আমানুল্লাহ আমান, এরকম কেউ একজন আসতে পারেন। ঢাকা 1 বা ঢাকা 3 আসন থেকে যে 2জন এমপি নির্বাচিত হয়েছেন সেখান থেকে একজন আসতে পারেন। খুলনা থেকে যার নাম শোনা যাচ্ছে আজিজুল বারী হেলালের নাম শোনা যাচ্ছে। বৃহত্তর পাবনা জেলা থেকেও একজন মন্ত্রিসভায় স্থান পেতে পারেন। সম্ভবত কৃষি মন্ত্রণালয়ের আসতে পারেন ওই পাবনা জেলার কেউ একজন, এরকম আলোচনা শোনা যাচ্ছে। কৃষি মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হইতে পারেন, কিংবা সেই মন্ত্রণালয়ের মন্ত্রীরও পরিবর্তন হইতে পারে, এরকম আলোচনা অনেক জায়গায় দেখা যাচ্ছে। এর বাইরে তারা টেকনোক্রেট হিসাবে অনেকের মন্ত্রী হতে পারেন, এরকম কথা শোনা যাচ্ছে। এবং কিছু মন্ত্রণালয়তে পরিবর্তন করা হবে এবং দায়িত্বেরও পুনর্বন্টন করা হবে। এবং যেটা স্পষ্টত ইঙ্গিত, এক মন্ত্রণালয়ের দায়িত্বে একজনই থাকবেন, একাধিক মন্ত্রণালয়ের দায়িত্বে একজন থাকবেন না। ওই 1 ভার্সেস 1 এরকম রুলে চলে যাবেন আর কি। তো আমি এবার একটু আপনার ডেইলি ক্যাম্পাস যে রিপোর্টটি করেছে সেই রিপোর্টে তারা যাদের নাম বলেছে,
টেকনোক্রেট কোটায় তারা বলছে যে সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলালের নাম শোনা যাচ্ছে। তারা বলছে তারা হাই অফিসিয়ালসদের সঙ্গে কথা বলে এই রিপোর্টটি করেছে, সেরকমই ইঙ্গিত দিয়েছে। এবং তারা বলছে মোয়াজ্জেম হোসেন আলালের নাম আলোচনায় রয়েছে। আরেকজন বিএনপির যুগ্ম মহাসচিব হাবিবুন নবী খান সোহেল, তার নাম শোনা যাচ্ছে। আমরা জানি তাকে এমপি পদে নমিনেশন দেওয়া হয় নাই। ঢাকায় তাকে যে কোনো একটি সিটি কর্পোরেশনে মেয়র প্রার্থী করা হবে কিনা সেটা নিয়েও যে একদম কনফার্মলি এখন কোনো কিছু আমরা জানি না। সেই জায়গা থেকে হাবিবুন নবী খান সোহেলকে একটি মন্ত্রণালয় দেওয়া হতে পারে এরকম আলোচনা চলছে, এবং ডেইলি ক্যাম্পাসকে সরকারের উচ্চ পদস্থ কেউ কনফার্ম করেছে এরকম কথা বলছেন। প্রতিমন্ত্রী পদে ডক্টর মওদুদ হোসেন আলমগীর ফাভেলের নাম আলোচনায় রয়েছে টেকনোক্রেট কোটায়। তিনি একজন চিকিৎসক। তাহলে কি স্বাস্থ্য মন্ত্রণালয়ে মন্ত্রী কিংবা প্রতিমন্ত্রীর পরিবর্তন আসছে? হলেও হতে পারে। তারপরে আঞ্চলিক প্রতিনিধিত্বের বিবেচনায় পটুয়াখালী 4 আসন থেকে নির্বাচিত এবিএম মোশাররফ হোসেনের নাম আলোচনায় রয়েছে, তারা এই রিপোর্টে উল্লেখ করেছে। চেয়ারম্যানের উপদেষ্টা মাহিদুর রহমানের নাম রয়েছে। কুমিল্লা 9 আসনের মোহাম্মদ আবুল কালাম এবং চট্টগ্রাম 8 আসনের এরশাদুল্লাহ, এদের নাম শোনা যাচ্ছে। এটা ডেইলি ক্যাম্পাস তার রিপোর্টে উল্লেখ করেছে। আমি আবারও বলছি, তারা ইংরেজিতে এই রিপোর্টটা করেছে। এই রিপোর্টটার শিরোনামই ছিল সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের মন্ত্রী রবিউল আলমের মন্ত্রিত্ব, তিনি আসলে সেই মন্ত্রণালয়ে থাকছেন না এরকম হেডলাইনই তারা করেছেন। এবার আসি একটু দীপেন দাওয়ানের কথা। দীপেন দাওয়ান যখন পদত্যাগ করেন, আমি একটু পাজেলের মধ্যে পড়ে গেলাম যে হঠাৎ করে কেন একজন মন্ত্রী পদত্যাগ করলেন। অনেকেই বলছেন তিনি অসুস্থ, তিনিও পদত্যাগ পত্রে লিখেছেন তিনি অসুস্থ। আজকে সেখানকার বিএনপি নেতা, স্থানীয় বিএনপি নেতা, যিনি দীপেন দেওয়ানের সহযোগী হিসাবে পরিচিত, সহকর্মী হিসাবে পরিচিত, ঘনিষ্ঠ হিসাবে পরিচিত, তিনি বলছেন দীপেন দেওয়ান অসুস্থ নন। আমিও আমার গতকালের ভিডিওতে ক্লেম করেছিলাম দীপেন দেওয়ানের গত 1 মাস কিংবা 3.5 মাসে আমরা এমন কিছু দেখিনি যার কারণে প্রমাণিত হয় যে তিনি অসুস্থ। তার উপর তার বয়স 62। অর্থাৎ দীপেন দেওয়ান কোন একটি অভিমানের কারণেই পদত্যাগ করেছেন। যদিও দীপেন দেওয়ানের সহকর্মী যিনি, তিনি পত্রিকায় একটি বক্তব্য দিয়েছেন, ফেসবুকে স্ট্যাটাস দিয়েছেন, সেখানে তিনি বলছেন যে সেখানে যে জেলা পরিষদের, রাঙামাটি জেলা পরিষদের যে প্রশাসক নিয়োগ দেবে সেটা নিয়ে দ্বন্দ্ব থেকেই আসলে তিনি পদত্যাগ করেছেন। তিনি আসলে একজনকে বসাতে চেয়েছিলেন, তাকে বসতে দেওয়া হয়নি, বসতে দেওয়া হয়েছে প্রতিমন্ত্রীর অনুসারীকে বা প্রতিমন্ত্রী যার নাম সাজেস্ট করেছেন তাকে। এই ক্ষমতার দ্বন্দ্ব থেকেই নাকি দীপেন দেওয়ান পদত্যাগ করেছেন। আমি শুধু মনে করি না যে এই কারণেই তিনি পদত্যাগ করেছেন, আরও নানান কারণ থাকতে পারে। ইতিমধ্যেই তার পদত্যাগ নিয়ে পাহাড়ি অঞ্চলে বিক্ষোভ চলছে, সেখানকার মানুষ প্রতিক্রিয়া দেখাচ্ছেন। দীপেন দেওয়ান অনেক ভালো কাজ করেছেন, এগুলো পত্রিকায় উঠে আসছে। এবং দীপেন দেওয়ান পাহাড়ি এবং বাঙালির মধ্যে যে সম্প্রীতি তৈরি করার কাজ করছেন সেসবের নিয়েও বন্দনা আমরা দেখতে পাচ্ছি। হঠাৎ করে তার পদত্যাগ নিয়ে ব্যাপক সমালোচনা হচ্ছে, সেই মন্ত্রণালয়ে কে আসছেন সেটা নিয়েও আলোচনা চলছে। তবে আমি যে কথাগুলো বলেছিলাম তার পদত্যাগের কারণ হিসাবে, আমি 6টি কারণ বলেছিলাম, সেই 6টি কারণ কিন্তু এর মধ্যেই রয়েছে। আমি বলেছিলাম যে হয়তো তিনি কিছু একটা চেয়েছেন, সেটা সরকার দেয়নি বা তিনি পাননি, অথবা তাকে কিছু একটা করতে বলা হয়েছে বা তাকে কিছু একটা দিতে বলা হয়েছে, তিনি দেননি বা তিনি করতে পারেননি, অথবা ক্ষমতার দ্বন্দ্ব, অথবা এমন করে অভিযোগ যেটা আসলে তাকে পদত্যাগ করতে বাধ্য করেছে। অনেক জায়গায় আমি লেখা দেখতেছি, অনেক জায়গায় আমি আলোচনা দেখতেছি যে প্রধানমন্ত্রী নিজে তাকে পদত্যাগ করতে বলেছেন, বিধায় তিনি পদত্যাগপত্র দিয়েছেন। এর মধ্যে কোনটা সত্য আমরা জানি না, তবে তিনি অসুস্থতার কারণে যে পদত্যাগ করেছেন এটা সত্য নয়। তিনি অসুস্থতার কারণ দেখিয়েছেন, কিন্তু তিনি অসুস্থ নন। অন্য কোনো কারণে তিনি পদত্যাগ করেছেন, এটা এখন আমাদের সামনে স্পষ্ট। সুপ্রিয় দর্শক, এখন এই পর্যন্তই।